কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা এবারে চলেছি মাইশোরে। 2.5 ঘন্টার বিমান সফর করে কলকাতা থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে এয়ারপোর্টের বাইরে এসে গাড়িতে চলেছি বেঙ্গালুরু শহরের দিকে। এই বেঙ্গালুরুতে আসা দ্রুততম ব্যবস্থা বিমান, এছাড়া সহজে রেলপথে ট্রেন নাম্বার 12245 দুরন্ত এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে সকাল 10:40 ছাড়ে এবং পরদিন বিকেল 3:50 নাগাদ এসএমভিটি বেঙ্গালুরু স্টেশনে এসে পৌঁছয়। এটি সবচেয়ে ভালো ব্যবস্থা হবে। ট্রেনটি 1931 কিলোমিটার 29 ঘন্টা 10 মিনিটে কভার করে, বেশ ভালো। পথ চলতে চলতে টাউনে ঢোকার আগে আমরা এই রেস্টুরেন্টটিতে রাতের ডিনার সেরে নেবার পরিকল্পনা করলাম, কারণ ডিনারের শেষে রাতে হোটেলে গিয়ে শুধু নিদ্রা দেবীর আরাধনা করা, কারণ পরদিন সকাল সকালই আমরা গাড়িতে বেরিয়ে পড়ব মাইশোর দর্শনের জন্য। বেঙ্গালুরু শহর থেকে মাইশোর রাস্তাপথে 145 কিলোমিটার, যা যেতে সময় নেবে গাড়িতে প্রায় 3 ঘন্টা। চলেছি ডিনার সারতে। পরদিন সকালে বেশ তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি মাইশোরের উদ্দেশ্যে। গাড়ি ছুটে চলেছে মসৃণ রাস্তা, প্রশস্ত রাস্তা পথে, এবং পথপার্শ্বের শোভাও বেশ মনোমুগ্ধকর। পথের পাশে এই রকম উঁচু উঁচু ছোট ছোট ন্যাড়া পাহাড় দেখতে খুবই ভালো লাগছে, এবং সাথে আছে সবুজ বনানী। চোখের অদ্ভুত এক তৃপ্তি পাচ্ছি। তুলে ধরছি সেই ছোট পাহাড়ের ছবি। এইভাবে চলতে চলতে ঠিক 3 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি মাইশোর শহরে। তার প্রমাণ এই সুদৃশ্য সুউচ্চ চার্চ। এরপরে চলে এসেছি চামুন্ডি হিলসে। এখানে মা চামুন্ডি অধিষ্ঠিতা। আমরা ভিতরে মন্দিরে তার দর্শন এবং পুজো করেছি। খুবই সুন্দর ব্যবস্থা। আমাদের এখানকার মন্দিরের পান্ডাদের মতো দৌরাত্ম্য ওখানে নেই। সেখানে যারা আছেন খুবই সুন্দর ব্যবহার এবং আমাদের পুজো খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন। বাইরে বেরিয়ে এসে ছবি তোলার পর চলে এসেছি স্থানীয় কর্ণাটকি থালি খাবারে, কেননা এরপরে আমরা যাব মাইশোর প্যালেস দর্শনে, যার মূল প্রবেশ পথ দেখছি। এই প্যালেসে প্রবেশ করে গেলে লাঞ্চ করার আর বিশেষ সুব্যবস্থা নেই, অন্যান্য খাবার দাবার পাওয়া যায়। আমরা দেখছি সুদৃশ্য মাইশোর প্যালেসকে। মাইশোর প্যালেসের বিশাল কম্পাউন্ড, তা পরিক্রমা করার জন্য ব্যাটারি কারের ব্যবস্থা রয়েছে। ব্যাটারি কারে 20 জন মতো দর্শককে নিয়ে এরা পরিক্রমা করান। প্রতিজনের কাছ থেকে নেন
50 টাকা। আমরা এই ব্যাটারি কারের সাহায্য নিয়ে এগিয়ে চলেছি, পরিক্রমা করে চলেছি মাইসোর প্যালেসকে। খুবই সুন্দর এই স্থাপত্য নিদর্শন। দুপুরের রোদের তীব্রতা আছে, কিন্তু ব্যাটারি কারে থাকায় আমরা সেই তীব্রতা অতটা অনুভব করছি না। কিন্তু প্রচুর দর্শক যারা হেঁটেই এই প্যালেসের শোভা নিচ্ছেন, তারা রোদের তীব্রতাতে একটু কষ্ট পাচ্ছেন বটেই, কিন্তু তাও তাদেরকে বিরত করে রাখা যায়নি এই শোভা দর্শন করতে। সুন্দর প্যালেস, তার চারপাশের লন, বাগান, এগিয়ে চলেছি আমরা। ডান পাশে এই প্যালেসের মূল প্রবেশ পথটি দেখা যাচ্ছে, সেই মূল প্রবেশ পথ। অতীব বিশাল আয়গা জুড়ে এই প্যালেস, এই গেট, তারপরে উচ্চ প্রাচীর, আর ভিতরে প্রচুর বাগান, ছোট ছোট লন, যেগুলো আমরা পরিক্রমা করে চলেছি। দেখা যাচ্ছে প্যালেসটি, বিশাল বড় তার আঙিনা। আমরা চলে এসেছি এই প্যালেসের পশ্চাৎ অংশে। এদিকে পায়ে হেঁটে দর্শক বিশেষ আসেন না, সুতরাং বেশ ফাঁকাই। আমরা যেহেতু ব্যাটারি কারে চলেছি, তাই এই পথ পরিক্রমা করছি। চলতে থাকুক ব্যাটারি কার, আর আপনারা এই সুযোগে শুনে নিন এই প্যালেসের ইতিহাস। এই রাজপ্রাসাদ তৈরি করেন মহারাজা কৃষ্ণরাজা ওয়াদিয়ার, এবং তার সুযোগ্য পুত্র এই প্যালেস নির্মাণে অংশ নিয়েছিলেন। এই প্যালেসটির ডিজাইন করেছিলেন ব্রিটিশ আর্কিটেক্ট হেনরি আইরিন। এটি একটি পাথরের স্ট্রাকচারের 3 তলা বিল্ডিং, যার উপরে অনেকগুলো গম্বুজ রয়েছে। এই গম্বুজগুলো মার্বেলের, এবং সর্বোচ্চ যে গম্বুজটি রয়েছে সেই গম্বুজটি কিন্তু 5 তলা, এবং তার উচ্চতা 145 ফিট। এই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশের জন্য 3টে দিকে পথ রয়েছে, একটি পূর্ব দিকে, একটি দক্ষিণ দিকে, আর একটি পশ্চিম দিকে। এই রাজপ্রাসাদের বর্তমানে যে উৎসবটি সবচেয়ে সমারোহ করে পালিত হয় তা হলো দশেরা উৎসব। এই সময়ে
এই রাজপ্রাসাদের বহির্গাত্রে মোট ৯৬,০০০ আলোক লাগানো হয়। সেই ৯৬,০০০ লাইটের আলোয় এই আলোকিত রাজপ্রাসাদ এক অপূর্ব শোভা নেয় এবং দশেরার সময় এটি ২ মাস এইভাবে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত আলোকিত থাকে। এই রাজপ্রাসাদের ভিতরে অনেকগুলি সুন্দর সুন্দর কক্ষ রয়েছে, যেমন দরবার হল, যেখানে প্রচুর পেন্টিংস এখন আমরা দেখব। অম্বা ভিলাস, সেইটির মধ্যে রাজা তার একান্ত আপন পারিষদবর্গের সঙ্গে মন্ত্রণা সারতেন। আমরা ব্যাটারি কারে ঘুরতে ঘুরতে প্রায় শেষ অংশে অর্থাৎ রাজপ্রাসাদের প্রবেশপথের সামনে চলে এসেছি। বাঁদিকে বেশ কিছু দোকান রয়েছে, যে দোকানে আপনি মহীশূরের বিখ্যাত চন্দন কাঠ, সিল্ক এবং এখানকার হাতের কাজের জিনিস দেখতে পাবেন এবং কিনতেও পারবেন। এই হচ্ছে দর্শকদের জন্য এই রাজপ্রাসাদের প্রবেশ পথ। প্রবেশ করে গেছি, ভিতরের দ্রষ্টব্য দর্শন করছি, প্রচুর দ্রষ্টব্য, এবং এই রাজপ্রাসাদ ঠিকভাবে দেখে নিতে ২ থেকে ২.৫ ঘন্টা সময় অতি অবশ্য ব্যয় করতে হবে। আমার মতে একজন গাইডকে নিলে খুব সুন্দরভাবে ইতিহাসের সব বর্ণনা জেনে এই দর্শন করলে আরো বেশি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। আমরা দেখছি বেশ কিছু পেন্টিংস, যেগুলো আপনাদের সামনে তুলে আনছি। এরকম যা যা সম্ভব তুলে এনেছি রূপোর রাজ সিংহাসন, হাতির দাঁতের ফ্রেম দিয়ে তৈরি আয়না এবং দেবী দেবতাদের মূর্তি। সেই সময় রাজরানীদের প্রসাধনের আয়না, কাঠেরও কাজ খুব সুচারু। দেখছি সরস্বতী গণেশকে। এটি রাজপ্রাসাদের গ্যালারি, সামনে বিশাল আঙিনা। এই আঙিনাতেই ধরমবীর চলচ্চিত্রের শুটিং হয়েছিল। রাজপ্রাসাদের ভিতরের কক্ষ এবং সেই কক্ষে সুউচ্চ যে থাম এবং তার কারুকাজ, সেগুলো আমরা দেখছি এবং সবাই ছবিও নিচ্ছেন। আমরাও তার থেকে ব্যতিক্রম হতে পারিনি, ছবি নিয়েছি। এই রাজপ্রাসাদের এটি হলো নিচে যখন দশেরাতে হাতি তারা প্রদর্শন করেন, সেই হাতির সাজসজ্জা, সেই সাজসজ্জার সামনেও আমরা ছবি তুলেছি। এটি 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে দর্শকদের জন্য, এই রাজপ্রাসাদ পরিদর্শনের জন্য। চলে এসেছি রাজপ্রাসাদের সবচেয়ে সুদৃশ্য যে অংশ, সেটি হলো এই কল্যাণ মণ্ডপা অর্থাৎ ম্যারেজ হল। রাজপরিবারে বিবাহ সম্পন্ন হতো এইখানে, এই মণ্ডপে। এবং উপরে যে দেখছেন সুন্দর যে রেলিং দেওয়া, এই রেলিংয়ের ওপর পাশে রাজপরিবারের বাকি সবাইরা সেই বিবাহ অনুষ্ঠান
লক্ষ্য করতেন বসে থেকে। এর কারুকাজ, রঙের বৈচিত্র্য, এক অপূর্ব শৈলী, এগুলো দেখে বেরিয়ে এসে রাজপ্রাসাদকে বিদায় জানিয়ে গাড়ি পথে আবার ফিরে চলেছি ব্যাঙ্গালোরের পথে। পথপার্শ্বে নারকেল বাগান তৈরি হচ্ছে, ছোট চারা গাছ, এছাড়াও অনেক বড় গাছের সারি দিয়ে বাগান আমরা পথপার্শ্বে লক্ষ্য করেছি। ব্যাঙ্গালোর শহরে পৌঁছবার আগে আমরা দর্শন করব আরেকটি বিশেষ দ্রষ্টব্য। সেটি এই ব্যাঙ্গালোর শহর থেকে ৬২ কিলোমিটার আগে চিক্কাবল্লাপুর নামক জায়গাটিতে। এই চিক্কাবল্লাপুর হচ্ছে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। সেই পাহাড়ের উপর কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনের বিখ্যাত শিব মূর্তি, তারই রেপ্লিকা আছে, যেটা আমরা এখন দেখছি। এই রেপ্লিকা শিব মূর্তির উপরে সন্ধ্যে ৭টা থেকে রেসার শো। Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they call him a yogi, as he was the first one, the Adi Yogi.
has lasted for years on end. Curious onlookers melted away. Only 7 seconds remain as they could not tear themselves away from them. And ever witnessed. Devi Parvati, seeing Adiyogi reveling in ecstatic states, said, I want to have what you have. Show me the way. পার্বতী হয়ে যাচ্ছে। Adiyogi absorbed her and made her a part of himself, and hence he is the Ardhanari, the ideal man, where one half of him is woman. চেঞ্জ করেছি ওই জন্য আমার একটু আগে আরো ক্লিয়ার আসছে। Seeing the splendor of this magnificent union, Ghanas, his constant companions, asked, what about us? পরিশেষে ভ্রমণ বার্তার তরফে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, আর যাই হোক না কেন আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই পরের
পর্ব পাবার জন্য সাবস্ক্রাইব করে নেবেন এবং নিজের জানাশোনা চেনা জানাদের মধ্যে শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। সকলে খুব 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 ভালো থাকবেন।